সো আজকের প্রেজেন্টেশনটা অর্থাৎ ক্লাসটা একটু ডিফারেন্ট হবে। সো এইখানে আমরা হলো স্লাইডের সাথে সাথে কিছু কোডের স্যাম্পলও দেখতে থাকবো যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যালো। জি স্যার। ওকে, সো আজকে মেইনলি আমরা ডিসকাস করবো হলো ডাটা ম্যানিপুলেশন কিভাবে মেশিন লার্নিং এ প্রয়োজন আর কিভাবে করা হয় ডাটা ম্যানিপুলেশন টাস্কটা। আর এইটা হলো মেইনলি ফোকাস থাকবে আজকে নামপাই এবং পান্ডাস লাইব্রেরি। সো বেসিক্যালি ডাটা ম্যানিপুলেশনটা কোরলি করাই হয় হলো নামপাই আর পান্ডাস দিয়ে, যতক্ষণ পর্যন্ত এটা ধরতে পারেন যে আমাদের নিউমেরিক্যাল ডাটা আছে। আহ, ততক্ষণ পর্যন্ত এটা অ্যাকচুয়ালি নামপাই অ্যান্ড পান্ডাস দিয়ে করা। তো তো এখানে অ্যাকচুয়ালি নামপাই এবং পান্ডাস দিয়ে আমরা দেখবো কিভাবে ক্লিনিং করে, কিভাবে এগ্রিগেশন করে, জয়েন এন্ড ডাটা কিভাবে স্ট্যাটিস্টিক্স শো করে। তো আমরা শুরু করব নামপাই এবং পান্ডাসের কিছু বেসিক এক্সাম্পল দিয়ে, তারপর আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। তো ফার্স্ট হলো কি ডাটা ম্যানিপুলেশনটা কি। আর সো ফার্স্টে আমরা যখন হলো ডাটা ইম্পোর্ট করি কোথাও থেকে, তো ডাটার অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টারিস্টিক্স ওইভাবে বোঝা যায় না যদি ওই ডাটা সম্পর্কে খুব ভালো ডাটা কার্ড না থাকে। সো ডাটা কার্ড মিনস হলো আমরা যেরকম ধরেন আপনারা যখন কোনো প্রজেক্ট করে ফেলেন তখন গিটহাবে আপলোড দেন, তারপরে আপনি হয়তো প্রজেক্টটা কিভাবে রান করবে এটার জন্য একটা রিডমি ইউজ করে। সো দেখা যায় যে আমরা ভার্সিটি লেভেলে রিডমিটা খুবই বেসিক ভাবে ইউজ করি যে কিভাবে প্রজেক্টটা খালি রান করব, কিন্তু অ্যাকচুয়ালি যখন প্রোডাকশনে যায় তখন অ্যাকচুয়ালি রিডমিতে আরো অনেকগুলো জিনিস অ্যাড থাকে। যেমন ফার্স্টে একটা ওভারভিউ থাকে বা ইন্ট্রোডাকশন অফ দ্য প্রজেক্ট থাকে, যে প্রজেক্টটা কিভাবে, প্রজেক্টের উদ্দেশ্য কি, প্রজেক্টটাতে আপনি কি করেছেন, এরকম শর্ট হয়তো 3-4 লাইনের একটা ইন্ট্রোডাকশন থাকে। এরপরে প্রজেক্টের স্ট্রাকচার দেওয়া থাকে, এরপরে প্রজেক্টের আর্কিটেকচার ডায়াগ্রাম দেওয়া থাকে, এন্ড তারপরে হলো আপনি কিভাবে প্রজেক্টটা রান করবেন। এন্ড তারপরে থাকে প্রজেক্ট রান করার পর আপনি কিভাবে টেস্ট করবেন, হয়তো কিছু এপিআই এন্ড পয়েন্টে স্যাম্পল দেওয়া থাকে। সো এইভাবে হলো আপনার রিডমিটা প্রোডাকশনে আমরা রাখি। তো এরকম হলো ডাটাতেও আপনার যদি ডাটা মানে একদম বলতে পারেন যে ডাটা নার্চার করা হয়েছে, ডাটা একদম রেডি টু প্রোডাকশন যদি হয় তাহলে দেখবেন যে ডাটার সাথে এরকম ডাটা কার্ড আছে। যদি থাকে তাহলে তো ডাটা রেডি, তখন আর ডাটা ম্যানিপুলেশনের কোনো দরকার নাই, আমরা সরাসরি ভিজুয়ালাইজেশন, মডেল ট্রেনিং এইসব যাইতে পারি বা ডাটা অ্যানালাইসিস এসব। তো যদি ধরেন এই কেস না থাকে তাহলে আমাদের ডাটা ম্যানিপুলেশন দরকার হবে, কারণ ডাটাটাকে আগে ভিজুয়ালাইজ করে নিজে বুঝতে হবে, তারপরে আমি নিজে থেকে ডাটা কার্ড লিখতে পারবো। আর তার উপর ভিত্তি করে যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে বা যারা ডাটা অ্যানালিস্ট আছে অথবা বিজনেস অ্যানালিস্ট আছে, তারা তখন ডিসিশন নিতে পারবে যে ডাটাটা কিভাবে ইউজ করা যায়। তো এই জন্য অ্যাকচুয়ালি হলো বলতে পারেন যে ডাটা ম্যানিপুলেশনের দরকার হয় অথবা নিড ডাটা ম্যানিপুলেশন। সো এখানে দুইটা টার্ম মানে মোটামুটি খুবই কাছাকাছি, একটা হলো ডাটা ম্যানিপুলেশন আর একটা হলো ডাটা মডিফিকেশন। তো অ্যাকচুয়ালি আমরা যখন হলো কাজ শুরু করি তখন নর্মালি আমরা হলো আস্তে আস্তে ম্যানিপুলেট করি, কিন্তু একটা সময় দেখা যায় যে আমরা অজান্তেই হলো ডাটা মডিফাই করে ফেলতেছি। মানে যখন আপনার হলো কপি না করে ডাটার একদম ধরেন যে ডাটা ফ্রেম নর্মালি আমরা পান্ডা দিয়ে হলো ডাটা রিড করে, যে পি ডট রিড সিএসভি বা রিড এক্সেল, তো দেখা যায় যে এটা একটা ডাটা ফ্রেম একটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়। কিন্তু আপনি যখন হলো প্রত্যেকবার ধরেন লেভেলের এনকোডার ইউজ করছেন, কিছু রো অথবা কলাম ফেলে দিছেন, ড্রপ করে দিছেন, অথবা কিছু হয়তো মিন ভ্যালু অথবা মিডিয়ান দিয়ে আপনি চেঞ্জ করে দিচ্ছেন, তখন ওই ডাটা কিন্তু আস্তে 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 ম্যানিপুলেট হচ্ছে। আর কিছুটা অ্যাকচুয়াল ডাটা থেকে সরেও আসতেছে, কারণ যেগুলো ইমটি সেল ছিল সেগুলো আপনি মিন ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিচ্ছেন, তাহলে ওটা তো ইমটি ছিল, ওটা আপনি কিছু একটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছেন। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু চেঞ্জেস অফ অ্যাকচুয়াল ডাটাও হয়ে যাচ্ছে। এই জন্য হলো আপনি ডাটা ম্যানিপুলেশন থেকে কখন ডাটা মডিফিকেশনে দেখে দিচ্ছেন এটা একটু খেয়াল রাখতে হবে, এবং ট্রাই করা লাগবে আপনি যদি যখন এরকম মেজর কোনো মডিফিকেশন করতেছেন, যে ডাটা কোনো অ্যারে অ্যারে অথবা রো অথবা কলাম আপনি চেঞ্জ করতেছেন মিন বা মিডিয়ান দিয়ে অথবা নর্মালাইজেশন ইউজ করতেছেন, তখন অ্যাকচুয়ালি কপি ডাটাটা ইউজ করে, মানে ডিএফ ডট কপি যে ফাংশন আছে ওই এটা ইউজ করে। এটা আমরা ফিউচারে দেখবো, আমাদের যে নোটবুক আছে ওখানে দেখবো কিভাবে কপি করে। তো দেখা যাবে যে যদি আপনি
এই দুটার মধ্যে একটু ক্লিয়ার না থাকেন, তখন আপনি যখন ডাটা কার্ড লিখবেন তখন আপনি নিজে ক্লিয়ার থাকবেন না যে ডাটা কই থেকে কই আসলো। মানে ওটা ডাটা কার্ডটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করবে অন্য আরেকজন মানুষের জন্য, ফিউচারে যে ডাটাটা দেখবে। তো সে যদি ধরেন যে ডাটা শুরুতে ডাটা নিয়ে যদি ভিজুয়ালাইজ করে দেখে এই জিনিসটা ডাটাতে দেখাই যাচ্ছে না, ধরেন আপনি যে গ্রাফ, ওই গ্রাফে দেখাই যাচ্ছে না, বা কোনো প্লট করছেন ম্যাটপ্লটলি বা সিবন দিয়ে, কিন্তু আপনার যে ডাটা কার্ডে যে মানে প্রসেস যে ডাটা, সেখানে দেখা যাচ্ছে যে এখানে একটা ফিচার দেখা যাচ্ছে। তো ফিচারটা কিভাবে আসলে এটা ডাটা কার্ডে উল্লেখ থাকতে হবে। সো এই কারণে আপনার হলো কিভাবে আপনি ডাটা ম্যানিপুলেশন করবেন আর মডিফিকেশন করতেছেন এটা উল্লেখ থাকতে হবে। সো নর্মালি মডিফিকেশন মানে আপনার অ্যাকচুয়াল ডাটা থেকে কিছুটা চেঞ্জ হবে। আর ম্যানিপুলেশন বলতে যে আপনি হয়তো ডাটার দুইটা ডাটা হয়তো কোরিলেটেড, আপনি যখন হলো হিট ম্যাপে দেখবেন তখন কোরিলেশন ম্যাট্রিক্স দিয়ে বোঝা যায় যে কোন দুইটা ফিচার বা মাল্টিপল ফিচার কার কার সাথে রিলেটেড, মানে কোরিলেটেড। তো আপনি ওই রিলেশন থেকেও দেখা যাবে যে অন্য ফিচার বের করে নিয়ে আসতে পারেন। যেমন উদাহরণ হিসাবে আপনি সাপোজ ধরেন আহ বাইকের জন্য যদি ফিউল কনজাম্পশন চিন্তা করতে চান, এইটা মোটামুটি বাইকের যে কোম্পানি হোক তাদের যদি ইঞ্জিনের সিসি ম্যাচ করে এবং রোডের যে কিলোমিটার এটা যদি ম্যাচ করে, দেখা যাবে যে বাইকের আহ আপনি প্রেডিক্ট করতে পারবেন যে যে কোম্পানির বাইক হোক তার ফিউল কনজাম্পশন এত হোক। কিন্তু ওই বাইকের ওইটা দিয়ে আপনি হলো বাকি যে বাইকের কোম্পানি গুলো আছে, কারণ 10টা কোম্পানি সবগুলোর মোটামুটি একটা রিলেশন দাঁড় করাইতে পারবেন যে এই কোম্পানিটা এই মডেলের বাইকের জন্য সবার রিলেশন হলো এইরকম। কিন্তু ওই বাইকের ওই ডাটা দিয়ে আপনি তো কারের ডাটা বা কারের ধরেন ফিউল কনজাম্পশন যদি প্রেডিক্ট করে তাহলে তো এটা অ্যাকুরেট হবে না। তো এখানে আপনি যেটা করতে পারেন যে আপনি মোটামুটি হলো একটা প্রেডিকশন মডেল বের করতে পারেন যে কিভাবে আপনি কিছু স্যাম্পল ডাটা নিতে পারেন, ওই স্যাম্পল ডাটা থেকে আপনি আস্তে আস্তে একটা বলতে পারেন হাইপোথিসিস বিল্ড করতে পারেন। তখন ডাটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে, তখন অ্যাকচুয়ালি ডাটা মডিফাই করে ফেলতেছেন, তখন আর রিলেশনে নাই। তখন আপনি র্যান্ডমলি কিছু একটা জিনিস ট্রাই করে দেখতেছেন যে মানে কাজ করে কিনা আপনার টেস্ট ডাটা সেটার সাথে। ওকে। তো ডাটা ম্যানিপুলেশনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট যে আমরা ফার্স্টে ট্রাই করতে চাই যে ডাটা কোয়ালিটিটা বাড়াইতে চাই, যে কারণ নর্মালি র ডাটা যেটা হয় তাতে ফিচার গুলো পরিমাণ কম থাকে। কারণ র ডাটা মানে আপনার সেন্সর থেকে যে ডাটা আসতেছে অ্যাকচুয়ালি। সো যেমন বাইকের কেসে হইতে পারে যে ফুয়েল ইনজেক্টর থেকে কি ডাটা আসতেছে, ইঞ্জিনের যে জোরে ঘুরতেছে না আস্তে ঘুরতেছে এখান থেকে কি ডাটা আসতেছে, তারপরে বাতাসে অক্সিজেনের মাত্রা কি রকম, ইঞ্জিন কি রকম অক্সিজেন ইউজ করতেছে, সেই রকম আপনি খুবই কম কিছু ম্যাট্রিক্স পাবেন মানে যেখানে যেখানে সেন্সর আছে। তো আপনি যখন হলো আহ কাজ শুরু করবেন তখন আপনার হলো 2 নম্বর পয়েন্ট আসবে যে এক্সট্রাক্টিং রিলেভেন্ট ইনফরমেশন। সো এটার থেকে আপনি হয়তো রিলেভেন্ট কিছু ইনফরমেশন বের করতে আস্তে আস্তে শুরু করতে পারেন যে ইঞ্জিনের কোয়ালিটি কি রকম, মানে পিস্টন ক্ষয় হয়ে গেছে কিনা, মোবিল লাগবে কিনা, তেল আহ বা যে ফিল্টার আছে এয়ার ফিল্টার ওইটা ঠিক মতো কাজ করতেছে কিনা, এরকম রিলেভেন্ট কিছু ইনফরমেশন আপনি ওইটা থেকে বের করে আনতে পারেন। এরপরে যখন আপনার রিলেভেন্ট ইনফরমেশন কিছু পাইছেন তখন ডাটাটাকে আপনি একটা মোটামুটি একটা শেপে নিয়ে আসতে পারবেন, যে ট্রান্সফর্ম ডাটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারবেন, যাতে আপনি হলো ফিউচারে আহ ডাটা প্রি প্রসেসিং এর কিছু কাজ করতে পারেন। যেমন হ্যান্ডেলিং মিসিং ভ্যালু হইতে পারে, যে কলাম গুলো আহ, আরো ফিচার স্কেল করা যেতে পারে, যেমন রোডের কন্ডিশন কেমন থাকলে আপনার তেল কি রকম খরচ হয় বা কম বেশি হয়, এটা আপনি তখন আস্তে আস্তে প্রেডিক্ট করতে পারবেন, মানে ফিচার এক্সট্রাকশন আসলে করতে পারবেন। তো এরপরে যখন হ্যান্ডেল মিসিং ডাটা কমপ্লিট হয়ে যাবে, তারপর ফিচার এক্সট্রাকশনও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি কিছু নতুন ভেরিয়েবল পেয়ে যাবেন। মানে দেখা যাবে যে একটার সাথে আর একটা কোরিলেটেড, যখন হিট ম্যাপ আপনি জেনারেট করবেন তখন দেখবেন যে হয়তো ফিউলের সাথে রাস্তার যে ঘর্ষণ আছে এটা রিলেটেড। আবার আরেকটা হইতে পারে যে এনভায়রনমেন্টের যে ওয়েদার, যেমন গ্রীষ্মকাল এবং শীতকাল বর্ষাকাল, এই তিনটা ওয়েদারে দেখা যাবে যে ইঞ্জিনের পারফরমেন্সও কম বেশি হচ্ছে। যেমন ধর গ্রীষ্মকালে ইঞ্জিন তাড়াতাড়ি গরম হয়ে যাবে, তো ইঞ্জিনের পারফরমেন্স কমে যাবে। এবং শীতকালে পরিমাণটা বাড়বে, যত শীত বেশি হবে ইঞ্জিন ঠান্ডা থাকবে, আরো বেশি আহ ধরেন ইজিলি পাওয়ার প্রডিউস করতে পারবে। এইরকম কিছু আসলে হাইপোথেটিক্যাল
কিছু নতুন ভেরিয়েবল আপনি ইন্ট্রোডিউস করতে পারেন, নতুন ভেরিয়েবল বা নতুন ফিচার আপনি ইন্ট্রোডিউস করতে পারেন ডাটাতে। এটা যখন কমপ্লিট হবে তখন আপনি ডাটা ভিজুয়ালাইজেশন করতে পারবেন। সো কাইন্ড অফ হলো ডাটা ম্যানিপুলেশন আপনাকে ওই যে কোরিলেশন থেকে আস্তে আস্তে এই জিনিসগুলো আপনার হাতে নিয়ে আসতে থাকে, যে রিলেভেন্ট ইনফরমেশন কিভাবে পাবো, দেন ডাটাটাকে কিভাবে ট্রান্সফর্ম করবো, কিভাবে মিসিং ভ্যালুটা হ্যান্ডেল হবে, এইসব আস্তে 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 করতে। তো এখন আমাদের ডাটা ম্যানিপুলেশনের জন্য মানে অনেকগুলো লাইব্রেরি হইতে পারে, আপনি নিজেও লাইব্রেরি বানাইতে পারেন। তো এর মধ্যে অ্যাকচুয়ালি নামপাই এন্ড পান্ডাস এই দুইটা মোটামুটি হলো সবচেয়ে ফেমাস। আর মোস্টলি রিজনটা হলো মানে এই দুইটার এফিসিয়েন্সি অনেক ভালো। আর যার কারণে মানে জিনিসগুলো হলো যখন ধরেন রিসার্চার থেকে বের হয়ে আসে, তো এগুলো নর্মালি যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে বা রিসার্চ গ্রুপ থেকে বের হয়ে আসে। যেমন ফেসবুকের কেসে মেটা আপনার রিসার্চের কাজ করে থাকে, গুগলের ক্ষেত্রে ডিপ মাইন্ড রিসার্চের কাজ করে, অ্যামাজনের কেসে এরকম মানে এডাব্লিউ যে কোম্পানি আছে তারা রিসার্চের কাজ করে থাকে। তো দেখা যায় যে ওই রিসার্চের যে কোম্পানিগুলো আছে তারা অ্যাকচুয়ালি এটা ফেমাস করে। যেমন আপনার রিয়াক্ট, এটা মানে গুগলের ফেসবুকের তৈরি, তো এইটা কাইন্ড অফ হলো ওইভাবে ফেমাস হয়ে গেছে। মানে মানে অনেক বড় একটা অর্গানাইজেশন যখন কোনো কিছু সাপোর্ট করে তখন অটোমেটিক দেখা যায় যে ডেভেলপাররা এটা নিয়ে কাজ শুরু করে। একইভাবে আপনি হলো ফ্লাটার দেখতে পারেন, রিয়াক্ট নেটিভ দেখতে পারেন। তো এগুলো দেখা যায় যে গুগল, মেটা এরকম বড় অর্গানাইজেশন যখন সাপোর্ট করে, তো তাদের থেকে আসে, তখন দেখা যায় যে এগুলো ইজিলি হলো ইন্ডাস্ট্রি অ্যাডাপ্ট করে ফেলে। মানে ধরে নেওয়া হয় যে এগুলো অনেক বেশি প্রোডাক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট। কারণ ওরা যে জিনিসগুলো ধরেন মিলিয়ন অফ ইউজার অলরেডি হ্যান্ডেল করতেছে, তার মানে এটা অবশ্যই এফিশিয়েন্ট। তো ওই হিসাবে তখন ধরে নেওয়া হয় যে এটা আমাদের কাজ। আর যখন ইউজ করা হয় তখন অ্যাকচুয়ালি দেখা যায় যে এটার ইউজার বেস অলরেডি যেহেতু বড় বড় ইঞ্জিনিয়াররা কাজ করতেছে, তো আপনার হেল্প লাগলে আপনি ইজিলি একটা হেল্প কমিউনিটি পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে ধরেন যে লাইব্রেরি গুলো ফেমাস হবে নাকি ডুবে যাবে, এটার একটা ফার্স্ট আইডিয়া পাওয়া যায় নামপাই, পান্ডাস বা যেটাই হোক আর কি। এগুলো তো ধরেন যে কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্টের মধ্যে, মেইনটেনেন্সের মধ্যে, ফিউচার আপডেটের মধ্যে দিয়ে যাওয়া লাগে। তো যখন আপনার ফাইন্যান্সিয়াল এরকম একটা ফান্ডিং থাকে তখন ইজিলি এগুলো প্রোগ্রেস করতে থাকে। আর ইউজ কেস তো থাকতেই হবে নামপাই বা যে কোনো লাইব্রেরি। তো এই ক্ষেত্রে ডাটা ম্যানিপুলেশনের বলতে পারেন নামপাই, পান্ডাস এগুলো অ্যাকচুয়ালি সবচেয়ে পপুলার, মোস্ট ইউজ এরা। আর অ্যাকচুয়ালি এর বাইরে আপনি পুরো বলতে পারেন আপনার আহ শুরুর স্টার্টিং ক্যারিয়ারে আপনি আর কিছু দেখবেন না। এখন এটা হইতে পারে যে 5-10 বছর পর নতুন কোনো লাইব্রেরি আসতেই পারে, যেমন ধরেন আপনার টেনসর চলে আসছে। সো টেনসর কিন্তু অ্যাকচুয়ালি আসার কথা ছিল না, কারণ পান্ডাসি অ্যাকচুয়ালি বা নামপাই, নামপাই অ্যাকচুয়ালি যেহেতু অ্যারে নিয়ে কাজ করতে পারে, সো টেনসরের কোনো দরকার ছিল ইনিশিয়ালি মনে হতে পারে। বাট টেনসরটা কিন্তু ওই যে যখন আপনার ডিপ লার্নিং এর দরকার হবে, ওই টাইপের মডেলের জন্য আপনার টেনসরের দরকার হবে, তখন আর নামপাই দিয়ে আপনার কাজ হবে না। এরকম হলো নিট থেকে আপনার নতুন কিছু আসতে পারে। বাট আপনি যখন ডাটা অ্যানালিস্ট অথবা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং এই টাইপের কাজ করবে, তো তখন পর্যন্ত নামপাই, পান্ডাসি ধরেন আপনার হাতে শুরুতে থাকে, পরে অন্য কিছু আসতে পারে। সো বেসিক হলো ধরেন নামপাই অ্যাকচুয়ালি ইউজ করা হয় নিউমেরিক্যাল ক্যালকুলেশনে, এটা অ্যাকচুয়ালি অ্যারে, জাস্ট এটা ডাটা মেশিন লার্নিং এই ফিল্ডে ইউজ করা হয়। এটা অ্যারে ধরতে পারে অ্যাডভান্স ফর্ম আর কি। আর পান্ডাসকে অ্যাকচুয়ালি ইউজ করা হয় ডাটা ম্যানিপুলেশন এবং অ্যানালাইসিস এর কাজ। সো ফর ইউজফুল ধরেন জাস্ট জানার জন্য, যেমন নামপাইয়ের শুরুর দিকে নামপাই ডট অ্যারে, যেটা অ্যাকচুয়ালি এর মধ্যে অ্যারে আপনি ইনিশিয়েট করতে পারেন যে কত রো কলামের আপনি অ্যারে নিবেন। অ্যান্ড এনপি ডট ইনফো, তো এটার মাধ্যমে এই যে অ্যারেটা আছে, যে অ্যারেটার নাম এনপি, সো এই এনপি এর অ্যাকচুয়ালি আপনি ইনফরমেশন দেখতে পাবেন। সো ইনফরমেশনের মধ্যে অ্যাকচুয়ালি বেসিক যে স্ট্যাটিস্টিক্যাল নলেজ ওগুলো থাকে, যেমন শেপ কতটুকু, এর মধ্যে যে অ্যারের কলাম গুলো আছে এই কলাম গুলোর মধ্যে কতগুলো রো আছে, দেন মিসিং ভ্যালু কয়টা আছে, এই টাইপের, অথবা ডাটা টাইপ, এই কলামে ডাটা টাইপ, এইসব ইনফরমেশন আছে। আর পান্ডাসের মধ্যে অ্যাকচুয়ালি ফার্স্টে যেটা আছে রিড সিএসভি, এটা অ্যাকচুয়ালি আপনার সিএসভি কে রিড করার জন্য ইউজ করা হয়।
দেন ড্রপ আছে। সো ড্রপ অ্যাকচুয়ালি আপনি যদি কোনো রো কলাম এরকম কোনো কিছু ড্রপ করতে চান তাহলে এটা দিয়ে করতে। দেন একটা আছে প্লট, এটা অ্যাকচুয়ালি লাইন প্লট। আপনি ম্যাটপ্লটলিব ছাড়াও বা সিবন্ড ছাড়াও পান্ডাস দিয়ে কিছু বেসিক টাইপের লাইন প্লট করতে পারেন। অ্যাকচুয়ালি পান্ডাস দিয়ে লাইন প্লট বা যে কোনো ধরনের প্লটিং করা হয় না, এটা এফিসিয়েন্ট না। সো দেখা যায় যে অনেক বেশি টাইম কনজিউমিং হয়। বাট আপনার ডাটা সেট যদি খুবই ছোট হয়, 100-2টা 100 বা 200 স্যাম্পল, সো এরকম কেসে আপনি চাইলে পান্ডাস দিয়েও আপনার প্লটিং এর কাজ করে ফেলতে পারেন। ওকে। আর কি ফাংশনালিটির মধ্যে আপনার নামপাই অ্যাকচুয়ালি অ্যারে ক্রিয়েশন, অ্যারে আপডেট, ডিলিশন এইসব কাজ করতে পারে। অ্যান্ড এরপরে এর ইন্ডেক্সিং আছে, স্লাইসিং আছে, অ্যান্ড ম্যাথমেটিক্যাল অপারেশন অন অ্যারে। সো এটা মিনিং হলো আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইসব কাজ নামপাই দিয়ে করতে পারবেন। অ্যান্ড পান্ডাস কি কাজে লাগে? পান্ডাস ফার্স্ট অফ অল কাজে লাগে যে ডাটা ইম্পোর্ট এক্সপোর্টের কেসে, যেমন রিড সিএসভি অথবা রাইট সিএসভি, এটা ডাটা ইম্পোর্ট এক্সপোর্ট এর কাজ করে দেয়। দেন ফরম্যাট চেঞ্জের কাজ করে দেয়, মানে ইন্টিজার থেকে স্ট্রিং, স্ট্রিং থেকে ফ্লট, এই টাইপের যে কোনো ফরম্যাট চেঞ্জের কাজ করে দেয়, টাইপ কাস্টিং যেটা আমরা বলি। এরপরে ডাটা ফিল্টারিং অ্যান্ড এগ্রিগেশনের কাজ করে থাকে, যেমন ডাটাটা যদি আপনি ফিল্টার করতে চান কোনো একটা কন্ডিশনের উপরে বা এগ্রিগেট করতে চান, এটা ইজিলি আপনি পান্ডাস দিয়ে করতে পারেন। ডাটা এক্সপ্লোরেশন অর্থাৎ বেসিক এক্সপ্লোরেশন কাজে ইউজ করা হয়। সো এরপরে আমরা দেখবো যে হলো ডাটা ম্যানিপুলেশনের কিছু পাইপলাইন, যেমন ইমেল ডাটার অ্যাকচুয়ালি একটা ওভারভিউ যে কিভাবে এটা হয়। সো ডাটা পাইপলাইন বলতে আপনারা ধরেন মেশিন লার্নিং পাইপলাইন শুনছেন, আহ এরপর ডেভঅপস এর পাইপলাইন শুনতে পারেন। সো ডাটা পাইপলাইনটা থাকে যে আপনার ডাটা একটা সোর্স থেকে আসবে, আম, যেটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি, ওই সোর্স থেকে এক্সট্রাক্ট করা, তারপরে কোনো একটা ডাটাবেজে লোড করা, তারপরে এটাকে ধরেন ডাটা ম্যানিপুলেট করা অথবা ডাটা রিড করা, ভিজুয়ালাইজ করা, এইসব করে আপনি ট্রান্সফরমেশনের মাধ্যমে একটা ভিজুয়ালাইজেশনে যাবেন। এই প্রসেসটাকে আমরা ইটিএল বলি, এক্সট্রাক্ট ট্রান্সফর্ম অ্যান্ড লোড। এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড, এটা হলো ডাটা পাইপলাইন। এখন আপনি হলো যদি এরপরে আপনি জাস্ট ফর নলেজের জন্য বলতেছি, এরপরে আপনি মেশিন লার্নিং পাইপলাইন যদি থাকে, তাহলে সেটা এই ডাটা ভিজুয়ালাইজেশন থেকে শুরু হবে, দেন ডাটা প্রি প্রসেসিং হবে, দেন মডেল ট্রেনিং হবে, মডেল ভ্যালিডেশন হবে, মডেল টেস্টিং হবে। এটা হলো মেশিন লার্নিং পাইপলাইন। এখন আপনি যদি এমএলঅপস এর পাইপলাইন চিন্তা করেন, তাহলে আপনার যখন ওই যে ডাটা টেস্টিং হলো, জিনিসটা হলো ওইখান থেকে শুরু হবে। যখন ডাটা টেস্টিংটা কমপ্লিট হবে তখন ওটা ডাটা ডেপ্লয় হয়ে যাবে, এন্ড ডেপ্লয়ের পরে ওইটা মনিটরিং এ যাবে, এন্ড মনিটরিং এ যদি পারফেক্টলি কাজ করতে থাকে তাহলে তো ওটা সারা জীবন পারফেক্টলি রান হয়ে থাকবে। যদি কখনো ডাটা ড্রিফট ঘটে, তখন সে আবার এই ট্রান্সফরমেশন এই স্টেপে আসবে, অর্থাৎ ডাটা পাইপলাইনের এই জায়গায় চলে আসবে, ট্রান্সফরমেশন আসবে, এসে চেক করবে যে আমার কতটুকু ড্রিফট হয়েছে। তো সে যদি ডাটা ড্রিফট মানে একটা রিজনেবল রেঞ্জে হয়, তাহলে সে সামনে চলে যাবে মেশিন লার্নিং পাইপলাইনে, যে ট্রেনিং ইভ্যালুয়েশন আছে ওইটা কমপ্লিট করে আবার নতুন একটা মডেল আপনার হলো ডেপ্লয় হবে। So এইভাবে অ্যাকচুয়ালি পুরো প্ল্যানটা বা ফ্লোটা হয়ে থাকে। সো এখানে আরেকটা ধরেন যে ভিউ দেওয়া আছে ডাটা পাইপলাইন, সেম ভিউ, জাস্ট ধরেন যে দুইটা আলাদা জিনিস থেকে। সো একটা হলো ফার্স্টে দেওয়া আছে ডাটা স্টোর অথবা ডাটা স্ট্রিম অথবা অ্যাপ্লিকেশন। সো ডাটা কিন্তু ভিন্ন ভিন্ন ফর্মে আপনার কাছে আসতে পারে, ঠিক আছে? সো এটা আসতে পারে আপনার হলো ডাটা কোনো কোথাও জায়গায়, কোনো জায়গায় হয়তো স্টোর হয়ে থাকতে পারে, এটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা হইতে পারে ডাটা স্ট্রিম হচ্ছে, যেমন হয়তো লাইভ টিভি চ্যানেল, আপনার ইউটিউবে অনেক লাইভ টিভি চ্যানেল দেখছেন। এখন আপনি ওইটা থেকে যদি কোনো কিছু প্রেডিক্ট করতে চান, যেমন ওই অ্যাঙ্করটা কি করতেছে, এই টাইপের কোনো কিছু যদি আপনি চান দেখতে, এই তো আপনি ডাটা স্ট্রিম এটা ইউজ করতে পারেন। আবার অ্যাপ্লিকেশন হইতে পারে, যেমন মোবাইল অ্যাপ্লিকেশন হইতে পারে, তারপর আইওটি ডিভাইস হইতে পারে। সো এইরকম বিভিন্ন জায়গা থেকে আপনার ডাটাটা হলো আসতে পারে। সো এরপরে আমরা এরপরে আমরা হলো ডাটাটা যখন আমরা এক্সট্রাক্ট করে ফেললাম, মানে সোর্সটা ফিক্স করে ফেললাম, যেটাকে আমরা কালেক্ট বলি। এবার আমরা ডাটা ইনজেস্ট করি। সো ইনজেস্ট বলতে আমরা ডাটাটা কোথায় লোড করতে যাচ্ছি। এটা হতে পারে আপনি চাইলে গুগল ড্রাইভে লোড করতে পারেন,
যেমন আমরা কোলাব নিয়ে যখন কাজ করি তখন দেখা যায় আমরা হলো লোকাল ফাইল থেকে, লোকাল কম্পিউটার থেকে গুগলে আপলোড দেই, তারপরে গুগল থেকে হলে কোলাবে নিয়ে আসি। সো এটাকে ইনজেস্ট এই স্টেজ বলা হয়। তো যেখানে ডাটা লোড চলতে থাকে আর কি। এরপরে ডাটা স্টোর হইতে পারে। সো এটাকে স্টোরটাকে অ্যাকচুয়ালি মাল্টিপল ডেফিনেশন দেওয়া হয়েছে। একটা হলো ডাটা লেক, একটা হলো ডাটা ওয়্যার হাউস, এটা হলো ডাটা লেক ওয়্যার হাউস। সো বেসিক্যালি আপনার প্রত্যেকটা ডাটারই একটা ভার্সন থাকে। সেই ভার্সনটা অ্যাকচুয়ালি ডাটা লেকের মধ্যে স্টোর থাকে। মানে ডাটার একদম পিওর পিওর যে ভার্সনটা সেটা অ্যাকচুয়ালি ডাটা লেকে থাকে। ডাটা ওয়্যার হাউসে থাকে হলো অ্যাকচুয়ালি ডাটার কোনো একটা ট্রান্সফর্ম ভার্সন, অথবা যে ডাটাটা আপনি হলো ইউজ করবেন। যেমন আপনি যদি ধরেন বাইকের ওই ফিউল কনজাম্পশন ট্রেন করতে চান মডেল, তাহলে আপনার হয়তো এই ডাটা যে স্ট্রিম হয়ে আসতেছে এখানে হয়তো আপনার বাইকেও লাগানো আছে, কারেও লাগানো আছে। ডাটা লেগে কারের ডাটাও আসবে, বাইকের ডাটাও আসবে। কিন্তু ডাটা ওয়্যার হাউসে আপনি যদি বাইকের ডাটা নিয়ে কাজ করতে চান তাহলে শুধুমাত্র বাইকের ডাটাটা সামনে থাকবে, অর্থাৎ ডাটা ওয়্যার হাউসে স্টোর হবে। বাকি ডাটা আপনার ডাটা লেগে পড়ে থাকবে। বাট ডাটা ওয়্যার হাউসে শুধুমাত্র বাইক আসবে। আর ডাটা ওয়্যার হাউসটা কি রকম? ডাটা ওয়্যার হাউসটা হলো যে আপনার যদি বাইকের ডাটা হয় তাহলে বাইকের ডাটার আপনার রেডি টু ভিজুয়ালাইজ একটা ফর্মে থাকবে। আবার কারের ডাটা হলে তাহলে কারের ডাটা থাকবে কিন্তু এটা রেডি টু ভিজুয়ালাইজ ফর্মে থাকবে। মানে এইটার উপর অ্যানালাইসিস হয়েছে, কোনো ডাটা অ্যানালিস্ট অথবা ডাটা ইঞ্জিনিয়ার এটার উপর কাজ করছে। আর ডাটা লেক হলো একদম র ফর্ম, ডাটা যেভাবে আসছে ওইভাবেই জাস্ট এখানে স্টোর থাকবে। সো আপনার এই তিনটার মধ্যে আইডিয়া ক্লিয়ার? আপনাকে বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। এই মাঝখানে একটু কথা বললেন, তাহলে অ্যাকচুয়ালি ফিল হবে যে আরো কেউ আছে পৃথিবীতে। আর কোয়েরি তো আপনি করতে পারেন এনি টাইম। ওকে, সো স্টোরটা গেল। এখন স্টোরের পরে আমরা হলো কম্পিউট দেখবো। সো কম্পিউটটা অ্যাকচুয়ালি এটা বলতে পারার হলো আমরা যখন মডেল ট্রেনিং করি অথবা মডেল ইনফারেন্স করি তখন এই অ্যাকচুয়ালি কম্পিউটার কনসেপ্টটা আসে। যদিও দুইটা অ্যাকচুয়ালি দুইটা ডিফারেন্ট কেসে। যেমন ফার্স্টে যখন আপনার হলো ডাটা ট্রেন করবেন তখন আপনার প্রয়োজন হলো ডাটাটা ট্রেনিং এর জন্য ঠিক মতে মডেলের কাছে পৌঁছানো, ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছানো। আর আপনার ডাটার ভলিউম যদি ছোট হয় তাহলে দেখা যাবে যে কোলাব তো 16 জিবির মতো আপনাকে র্যাম দেয়, তো ইজিলি আপনি হলো জাস্ট নর্মালি প্রসেস করেও নিয়ে আসতে পারেন। আর যদি কোনো কারণে আপনার ডাটা ভলিউম অনেক বেশি, ধরেন 2 টেরাবাইট ডাটা, এখন আপনি চাইলেই তো 2 টেরাবাইট ডাটা কোলাবে আপনি লোড করতে পারবেন না। তখন আপনি কি করতে পারেন? তখন ডাটা এরকম ছোট 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 চাঙ্কে ভাগ করতে পারেন। তো চাঙ্কে ভাগ করলে কি হবে যে এটা একটা ব্যাচ হিসাবে কাউন্ট হবে। তখন আপনি চাঙ্ক সাইজ কি দিবেন? 10 জিবি দিলেন। সো 10 জিবি দিলে তো কোলাবে এটা লোড হইতেই পারবে। সো তখন আপনি 10 জিবি করে ডাটাটাকে ট্রেন করতে পারবেন। একইভাবে যদি জাস্ট ফর নলেজ বলতেছি যে আপনি যদি ধরেন ইনফারেন্সে যান, সো ইনফারেন্সে দেখা যাবে আপনাকে ধরেন এমন একটা মডেল, মানে এমন একটা সার্ভিস যেটার অ্যাকচুয়ালি মিলিয়ন মিলিয়ন ইউজার আছে। এখন অ্যাকচুয়ালি আইডিয়ালি তো কোনো ইনফ্রাস্ট্রাকচারই মানে কন্টিনিউসলি মিলিয়ন ইউজার নিতে পারে না। তো তখন দেখা যায় যে আমরা প্রথমত অটো স্কেলিং করি, যে আমরা যতগুলো মেশিন ইউজ করতে পারি করি। কিন্তু আরেকটা মানে আইডিয়া ইউজ করা হয় যে ব্যাচ প্রসেসিং। যে ধরেন সাপোজ আহ 2 সেকেন্ডে যতগুলো রিকোয়েস্ট আসবে, 2 সেকেন্ডে যদি ধরেন যে পুরো 1 মিনিটে হয়তো 1000 রিকোয়েস্ট আছে, দেখা যাবে যে 2 সেকেন্ডে হয়তো 50টা রিকোয়েস্ট আসে, জাস্ট ফর এক্সাম্পল। সো 50টা রিকোয়েস্টকে আমরা একটা ব্যাচ হিসাবে মডেলের কাছে ইনফারেন্সের জন্য পাঠাই, যেটাকে ব্যাচ ইনফারেন্সিং বলা হয়। So এইভাবে হলো ব্যাচ প্রসেসিং জিনিসটা কাজ করে। স্ট্রিম প্রসেসিংটা কি? স্ট্রিম প্রসেসিংটা হলো প্রত্যেকটা ডাটার জন্য আমাকে হলো মডেল ইনফারেন্স করবে। অর্থাৎ এখানে কোনো ব্যাচের কাহিনী নাই যে 1000টা যদি ইউজার আসে তাহলে ওয়ান বাই ওয়ান হলো আপনার প্রসেসটা রিকোয়েস্ট, মানে রিকোয়েস্টটা প্রসেস হবে তারপরে সামনে যাবে। এটা ট্রেনিং এর কেসও, এটা ধরেন যে আপনার আহ ইনফারেন্সের কেস। সো কম্পিউটার, এই দুইটা আই থিঙ্ক ডিফারেন্স আপনি বুঝতে পারছেন। So এরপরে আছে কনজিউম। সো কনজিউমার কেসে আপনি এখন ডাটা যেহেতু ধরেন প্রসেসিং কমপ্লিট, সো ডাটা এখন রেডি। এটা আপনি এখন চাইলে মানে প্রসেসিং ডাটা লোড যখন কমপ্লিট, এখন আপনি মানে এমন একটা পয়েন্ট বা এন্ড পয়েন্ট পাইছেন, যেমন
আপনারা ধরেন ওয়েবসাইটে বা কোনো যদি প্রজেক্ট করে থাকেন তখন আপনার ব্যাক এন্ড এন্ড ফ্রন্ট এন্ড থাকে। সো ওখানে আপনি দেখেন যে এপিআই এর মাধ্যমে আপনি হলো কমিউনিকেশন করেন। সো এই স্টেজ যখন কমপ্লিট হয়ে যায় মানে ডাটা পাইপলাইনের মধ্যে, তখন আপনাকে একটা এপিআই দেওয়া হয়। এখন আপনি এই এপিআইটা চাইলে ডাটা সায়েন্টিস্ট তাকেও দিতে পারেন যে ভাই আপনি ডাটা রেডি, আপনি যা খুশি করেন। বিজনেস অ্যানালিস্টকেও দিতে পারেন যে ডাটা রেডি আপনার জন্য, আপনি করেন। দেন সেট করতে পারেন, দেন ইমেল সার্ভিসেও যাইতে পারেন। So এইভাবে ডাটা পাইপলাইনটা ধরে হলো আপনার কাজ করে। সো এখন আমরা হলো নামপাই অ্যারে দেখবো। সো নামপাই অ্যাকচুয়ালি এই সেকশনে আমি খুবই কম কথা বলবো, বেশিরভাগই হলো কোড এক্সাম্পল দেখাবো। সো একটু শর্টে জাস্ট ইন্ট্রোটা দিয়ে দেন কোডের দিকে আমরা জাম্প করবো। সো এখানে হলো নামপাই অ্যারে আছে ফার্স্ট, যেটা 1D 2D 3D এনডি এনিথিং হইতে পারে। বাট অ্যারে নামপাই যেহেতু বেশি ফাস্ট না কম্পেয়ার টু টেনসর, তো যখন এটা ডাইমেনশন অনেক বাড়ে তখন অ্যাকচুয়ালি নামপাই অ্যারেটাকে ইউজ না করে টেনসরটাকে ইউজ করা হয়। সো বলতে পারেন নামপাই অ্যারে একটা হলো ওয়ান ডাইমেনশন, যেটা নর্মালি হলো ভেক্টর হিসাবে প্রেজেন্ট করা হয়। বা আপনার এখন হলো ভেক্টর এমবেডিং, আপনারা যদি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ভেক্টর এমবেডিং নামটা অনেক শুনছেন। তো এইটা হলো যে একটা ওয়ান ডে অ্যারে যেখানে এখানে ইন্টিজারে যদিও দেখানো, বাট ওইখানে অ্যাকচুয়ালি ফ্লোটিং ভ্যালু থাকে। সো প্রত্যেকটা টেক্সট টোকেনের জন্য ওখানে একটা করে ফ্লোটিং ভ্যালু থাকে আর কি। অ্যান্ড ওইটা ধরেন একটা ডাইমেনশন পর্যন্ত শো করে। দেন 2D। সো 2D টাকে নর্মালি আমরা হলো ম্যাট্রিক্স বলে থাকি, যে 2D ম্যাট্রিক্স তো শেপ এরকম এনিথিং হতে পারে। আর আছে হলো 3D। সো 3D কেও নর্মালি ম্যাট্রিক্স হিসেবে বলা হয়, আর এটা হলো মোর দেন টু ডাইমেনশন বা ওয়ান ডাইমেনশন আপনি বলতে পারেন। সো এখন নামপাই অ্যাকচুয়ালি ইন্ডেক্সিং স্লাইসিং মানে অপারেশন যেগুলো আছে, তো এগুলো ইন্ডেক্সিং এন্ড স্লাইসিং কনসেপ্ট জানা জরুরি। এটা আমরা সামনে আরো দেখব। সো একটা ইন্ডেক্সিং এক্সাম্পল হলো বুলিয়ান। সো বুলিয়ানটা কি রকম, সাপোজ আপনার 1 থেকে 10 পর্যন্ত একটা অ্যারে আছে, এন্ড আপনি হলো জাস্ট বললেন যে এই অ্যারেতে 5-এর থেকে যারা বড় ইন্ডেক্স তারা হলো ট্রু, আর 5-এর থেকে যারা ছোট তারা হলো ফলস। তো আপনি জাস্ট এইরকম একটা ধরেন ভিজুয়ালাইজ পাবেন কোডিং করার পর। এটা অনেকটা হলো ইন্ডেক্সিং এর কনসেপ্ট। এরপর আছে ফ্যান্সি ইন্ডেক্সিং। সো ফ্যান্সি ইন্ডেক্সিংটা জিনিসটা এরকম যে আপনার যদি এইটা নাম পাই একটা অ্যারে হয়, তাহলে এই অ্যারেতে আপনি যে কোনো ইন্ডেক্সের ভ্যালু বলতে পারেন যে 1, 5, 8, এইগুলো আমি হলো শো করতে চাই, বা এগুলোকে আমি 2 দ্বারা গুণ করব, বা এগুলোকে আমার হলো ফিউচার এই কয়টা ইন্ডেক্স নিয়ে আমি কাজ করবো, যে কোনো কিছু হইতে পারে। তো এখানে ধরেন 1, 5, 8 আছে, তাহলে 1, 2, 3, 4, 5, সো 20, 60 আর হলো 90, এটা জাস্ট প্রিন্ট করব। সো এরপরে আছে ভেক্টরাইজেশন। সো ভেক্টরাইজেশনটা ওই যেটা বললাম যে আপনার হলো নামপাই এর যে এমবেডিং ভেক্টর আমরা যেটা শুনছি, সো এটা অ্যাকচুয়ালি ওই সেম কনসেপ্ট, আমরা ফিউচারে দেখবো নোটে। এরপরে ইউনিভার্সাল ফাংশন আছে, আর রিশেপিং অ্যারে আছে। তো অ্যারেকে চাইলে আপনি একটু রিশেপ করতে নিতে পারেন, 1D থেকে 2D বা 2D থেকে 3D, এটা করতে পারেন। সো রিশেপিং কনসেপ্টটা আপনারা হলো ডিপ লার্নিং এ অনেক সময় হলো ফ্ল্যাট এন্ড শব্দটার সাথে হয়তো পরিচিত। এটা মোটামুটি কম্পিউটার ভিশনে বেশি পরিচিত, যে আপনার হলো অনেকগুলো কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক পাস করার পরে দেখা যাবে যে লাস্ট লেয়ারে আমরা হলো ফ্ল্যাটেন করে দিই, ফ্ল্যাটেন করে তারপরে কি করি আমরা একটা রেলু অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, দেন বা সিগময়েড ইউজ করি, দেন আমরা ক্লাসিফিকেশন এই টাইপের টাস্ক করে থাকি। সো রিশেপিংটা হলো ওই টাইপের জায়গায় ইউজ করা হয় মেইনলি। এরপরে স্ট্যাকিং অ্যারে। সো স্ট্যাকিং অ্যারেটাও অ্যাকচুয়ালি ধরেন 1, 2, 3, 4 একটা আছে, আর 4, 5, 6 আছে। সো এটা যদি অ্যাক্সিস 0 বরাবর করেন তাহলে স্ট্যাক দেখতে এরকম লাগবে, আর অ্যাক্সিস 1 বরাবর করলে স্ট্যাক দেখতে এরকম লাগবে। তো আমি যে এর আগে বললাম যে রিশেপিং ফ্ল্যাটেন, তো ফ্ল্যাটেন এর কেসেও কিন্তু এরকম আপনি যদি আম, ধরেন এই দুইটাকে যদি আপনি জাস্ট কলাম বরাবর স্ট্যাক করতে চান, তাহলে 1, 2, 3, 4, 5, 6 মানে এটা একটা ওয়ান ডে ফ্ল্যাটেন অ্যারে হবে, এটা 2D থাকবে না আর কি। সো স্ট্যাকিংটা ওই ফ্ল্যাটেন এর কনসেপ্ট অ্যাকচুয়ালি ইউজ হয়, আরো হাজার হাজার ইউজ আছে। এরপরে স্প্লিটিং। সো স্প্লিটিং সেম নামের মতো, আর আছে হলো কপি ভার্সেস ভিউ। সো আই থিঙ্ক এইটুকুই নাম পাই, অ্যান্ড আমরা হলো এখন কোলাব নোটবুকে যাব। সো কোলাব নোটবুকে
সো এখানে আমাদের অ্যাকচুয়ালি ওখানে যা যা দেখছি ওই জিনিসগুলো মোটামুটি এখানে আমরা কভার করব। সো ফার্স্ট হলো নামপাই আরএস আছে, যেখানে আমরা নামপাই আরএ ক্রিয়েশন, স্লাইসিং, ব্রডকাস্টিং, ভেক্টরাইজেশন দেখবো। এরপরে পান্ডাস দেখবো। পান্ডাস অ্যাকচুয়ালি আপনাদের ব্রেকের পরে দেখানো হবে। And তারপরে ডাটা ইম্পোর্ট আছে, দেন ডাটা ক্লিনিং কিছু কনসেপ্ট দেখাবো। এরপরে গ্রুপিং, অ্যাগ্রিগেশন, মার্জিং, আর তারপরে একটা বেসিক স্ট্যাটিস্টিক দিয়ে আমরা হলো টাইটানিক ডাটা সেটটা আপনাদের একটু হোমওয়ার্ক হিসাবে থাকবে, যেটা অ্যাকচুয়ালি মডিউলের শুরুতে বলা ছিল, যে মিনি প্রজেক্ট টাইটানিক। এই জিনিসগুলো আপনি যদি ধরেন আপনি বুঝতে পারেন এই মার্জিং জয়েন এই ডাটা সেট, তাহলে আপনার টাইটানিক ডাটা সেট নিয়ে নিজে থেকে কাজ করতে কোনো প্রবলেমই হবে না। তারপরে আমি আপনাকে হেল্প করবো, যদি কোনো প্রবলেম হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এনি টাইম। আর এমনিতে আপনি যদি একটু গুগলে খোঁজেন তাহলে মানে এইটা এমন পপুলার ডাটাতে যে হাজার হাজার বুক আপনি পাবেন যে টাইটানিক ডাটা সেটে দিয়ে কিভাবে কাজ করা হয়। ক্যাগলেও আপনি অনেকগুলো জিনিস পেয়ে যাবেন। সো আই থিঙ্ক আপনাদের এটা ওইটা কমপ্লিট করতে কোনো অসুবিধাই হবে না। সো আমরা এখন হলো নামপাই অ্যারেস নিয়ে দেখবো। আহ ওকে। সো নামপাই অ্যারেস বেসিক্যালি হলো ডাটা ম্যানিপুলেশনের ফার্স্ট টুল, যেটা আমরা দেখা শুরু করব। সো নামপাইকে আপনি হলে ইম্পোর্ট করতে পারেন। সো কোলাব লাইব্রেরিতে অ্যাকচুয়ালি নামপাই অলরেডি থাকে। সো এটা ইনস্টল করাই থাকে, বাট আপনি যদি পার্সোনাল কম্পিউটারে কাজ করেন, মানে লোকালি যদি কাজ করেন, তখন আপনাকে রিকোয়ারমেন্টের মধ্যে রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি এর মধ্যে নামপাইটাকে ইম্পোর্ট করতে হবে। সো যার কারণে আমরা জাস্ট যেহেতু এখানে অলরেডি আছে, আমরা জাস্ট এটা ইম্পোর্ট করে ইউজ করতে পারি। ওকে। ওকে। সো এখন নামপাই ক্রিয়েশন, অ্যারে ক্রিয়েশন। সো অ্যারে নাম এনপি ডট অ্যারে, যে এটা এর মধ্যে আপনি ইচ্ছা মতো ভ্যালু দিতে পারেন, এন্ড এটাকে আপনি প্রিন্ট করতে পারেন, যে মাই অ্যারে নামে প্রিন্ট করতে পারেন। এন্ড স্লাইসিং। সো স্লাইসিং মিনিংস হলো যে এলিমেন্টস ফ্রম, আপনি যখন যেখান থেকে যেখানে বলবেন, মানে এটা ধরেন যে স্টার্ট পয়েন্ট আর এটা হলো এন্ড পয়েন্ট, আপনি যতটুকু হলো আহ দেখাইতে চাইবেন স্লাইস হিসাবে ততটুকু এখানে প্রিন্ট করতে পারবেন। বাট এখানে হলো স্টার্টিং পয়েন্ট ওয়ান থেকে শুরু হবে, মানে 0 1 2 3 4, এখান থেকে টু থেকে শুরু হচ্ছে। বাট ফোর নাম্বার যেটা ওটা কাউন্ট হবে না, তার আগেরটা পর্যন্ত যাও, মানে এটা লেস দেন ইকুয়াল না। আই থিঙ্ক এখানে লেখাও আছে যদিও, তারপরে আপনি বলুন। অ্যান্ড ব্রডকাস্টিং আছে। সো ব্রডকাস্টিং কনসেপ্টটা হলো যে আপনার যে অ্যারেটা আছে, সেই অ্যারেটাতে আপনি যদি মানে সবগুলোতেই যদি আপনি কোন ম্যানিপুলেশন করতে চান, যে সবগুলোতে আপনি হলো 5 দ্বারা অ্যাড করবেন, তখন আপনি ব্রডকাস্টিং এর কাজটা করতে পারেন। যেমন এখানে আপনি সবগুলো ভ্যালুকেই হলো 5 দেয়া, 5 অ্যাড করবেন সবগুলো ভ্যালুর সাথে, তাহলে ব্রডকাস্টিং। তো আমরা এক এক করে যাই, যে ক্রিয়েটেড অ্যারে যেটা প্রিন্ট করছে হলো এখানে যে 1 2 3 4 5, এইটাকে অ্যারে কে প্রিন্ট করা হয়েছে। ঠিক আছে। তারপরে হলো স্লাইসিং অ্যারে, যেটা 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে, তার মানে 2 3 4। ওকে। এরপরে ব্রডকাস্টিং। সো ব্রডকাস্টিং কি ছিল, যে আমাদের যে অ্যারেটা আছে তার সাথে সবার সবার সাথেই 5 যোগ করে দিবে। তাহলে সবার সাথে যদি 5 যোগ করে, 10-এর সাথে 5 15, 20-এর সাথে 25, দেন 35, 30-এর সাথে 5 যোগ করলে 35। সো ব্রডকাস্টিং কনসেপ্টটা হলো এইটা। এন্ড এরপরে আমরা হলো ভেক্টরাইজেশন। সো ভেক্টরাইজেশনটা মানে ভেক্টরকে আপনি নর্মালি চিন্তা করতে পারেন যে একটা 1D অ্যারে হিসেবে। সো অ্যারে ওয়ান যেটা 1D অ্যারে, অ্যারে টু যেটা আরেকটা 1D অ্যারে, and আমরা এই দুইটার মধ্যে সামারি মানে সাম করতে পারি, সামেশন করতে পারি। সো এটা অ্যাকচুয়ালি এলিমেন্ট ওয়াইজ আপনাকে একটা সামেশন দিবে। সো আপনি দেখতে পারেন ফার্স্ট, এইটার ফার্স্ট ভ্যালু, এটার ফার্স্ট ভ্যালু, এটার সেকেন্ড ভ্যালু, সেকেন্ড ভ্যালু, থার্ড ভ্যালু, থার্ড ভ্যালু, এটা অ্যাকচুয়ালি যোগ করে দিচ্ছে। আপনি যদি গুণ করতে চান, সো গুণ, বিয়োগ করলে গুণ, ওইভাবে হবে আর কি। সো এটা দেখেন যে এলিমেন্ট ওয়াইজ, পরেরটা হলো মাল্টিপ্লিকেশন করে দিচ্ছে। সো এইটা হলো বলতে পারেন অ্যারের একদম, অথবা নামপাই অ্যারেতে একদম বেসিক লেভেলের কিছু কোডিং প্র্যাকটিস। সো এরপরে আছে হলো পান্ডাস সিরিজ, ডাটা ফ্রেমস। সো যেটা আমরা অ্যাকচুয়ালি একটু ব্রেকের পরে শুরু করব। তো আই থিঙ্ক আমরা